আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আজকের ঘটনাটি এক আপুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। আপুর সাথে আমার সরাসরি কোনো পরিচয় না থাকলেও আপুর বড় বোনের সাথে আমি পূর্ব পরিচিত। আমি তার ছেলেকে প্রায় 6 বছর পড়িয়েছি। সেই আপুই আমাকে তার বোনের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আছে বলে জানান। আমি তার বোন আয়েশার সাথে ফোনে কথা বলে আজকের ঘটনাটি কালেক্ট করেছি। বর্তমানে আমার তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তারা ভূত.com নিয়মিত শোনেন আমার জানা মতে। আমি সেই আপুকে রিকোয়েস্ট করব, যদি তিনি আজকের এই ঘটনাটি শুনে থাকেন তাহলে তিনি যেন আমার সাথে একবার হলেও যোগাযোগ করেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আয়েশা আপুর ঘটনায়। ঘটনার ভেতর ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আয়েশা আপুর ভাষাতেই ঘটনাটি শেয়ার করছি। বলছেন আয়েশা আপু। আসসালামু আলাইকুম ভূত.com-এর সকল শ্রোতাবৃন্দ। আমার নাম আয়েশা। আমার বয়স 35 বছরের আশেপাশেই হবে। আজ আমি আমার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একে নিছক অভিজ্ঞতা বললে আসলে ভুল হবে। এটি আমার জীবনের বাস্তব একটি ঘটনা। এই ঘটনাটি কালো অধ্যায়ের মতো আমার জীবনের বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। এই ঘটনাটি 2014 সালে আমার সাথে ঘটেছিল এবং এর ফলাফল আজও বিরাজমান। এই কথা কেন বললাম তা আপনারা ঘটনা শুনলেই উপলব্ধি করতে পারবেন। ছোটবেলাতেই আমার বিয়ে আমার আপন খালার ছেলের সাথে ঠিক হয়েছিল। ধীরে ধীরে বড় হলাম আর নিজের শিক্ষা জীবনের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেলাম। আমার যে খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তিনি আর আমি দুজনেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ের ব্যাপারে অবগত ছিলাম। আমরা যখন বড় হলাম তখন একে অপরকে পছন্দও করতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করেই আমার খালা তার পুরো পরিবার নিয়ে কানাডায় চলে গেলেন। আমি ছোটবেলা থেকে কোরআন পড়তে বা নামাজ পড়তে খুব একটা আগ্রহী ছিলাম না। এর কারণ আমি জানি না। আমার আব্বু আম্মু আমাকে এই বিষয়টি নিয়ে অনেক বকাঝকা করতেন এবং প্রায় সময়ই আমার সাথে রাগও করতেন। কিন্তু আমি কি করব? অনেক চেষ্টা করেও আমার কোনোভাবেই নামাজ কোরআন এসবে মন বসত না। আমার খালাতো ভাইয়ের নাম ছিল ফিরোজ, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ফিরোজও খালার সাথেই কানাডা চলে গেল। সেখানে যাবার পর আমাদের দেখা সাক্ষাৎ অব্যাহত ছিল। আমরা প্রতিদিন ভিডিও কলে অনেকটা সময় কথা বলতাম। এই অবস্থা প্রায় 2 বছর ধরে চলতে লাগলো। যখন খালা এবং তার পরিবার কানাডাতে স্থায়ী হলেন তখন আমার খালা আমার মাকে বললেন, এবার ফিরোজ আর আয়েশার বিয়েটা হয়েই যাক। খালার ইচ্ছে ছিল বাংলাদেশে অনেক বড় আয়োজন করে আমাদের বিয়েটা হবে এবং পরে বেশি ধুমধাম করে কানাডাতেও বিয়ের অনুষ্ঠান করবেন। কিন্তু বিয়ের কথা যখন ঠিক হলো তখন থেকেই আমার মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আমি খেয়াল করতে শুরু করলাম প্রায় প্রতিদিনই আমার ঘুমের মধ্যে বেশ অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন আসতে শুরু করেছে। আমি সেসব স্বপ্নে আমার হবু স্বামী এবং তার পরিবারের লোকজনকে অথবা আমার নিজের পরিবারের লোকজনকে মৃত অবস্থায় দেখতে পেতাম। এই স্বপ্নগুলো ছিল খুবই ভয়াবহ। শুধু তাই নয়, এই স্বপ্নগুলোতে আমি দেখতাম আমি মৃতের লাশের কাছে দাঁড়িয়ে আছি এবং জোরে জোরে হেসেই চলেছি। আর স্বপ্নে একটা আওয়াজ আসতো বারবার, সেটি ছিল, এই বিয়ে করো না, পরে অনেক আফসোস করবে। আগে শুধু আমার নামাজ আর কোরআন পড়তে সমস্যা হতো, কিন্তু যেদিন থেকে বিয়ের কথা স্থির হলো সেদিন থেকে কোরআন বা আজান শুনলেও সহ্য করতে পারতাম না। যখন আমাদের বাড়ির পাশের মসজিদে আজান হতো তখন আমি চেষ্টা করতাম অন্য কোনো ঘরে চলে যাবার, যেন আজানের ধ্বনি আমার কানে না পৌঁছায়। মাঝে মাঝে আমি এর জন্য কান বন্ধ করতে কানে আঙুল দিয়েও রাখতাম, যেন এই আওয়াজ আমার কান পর্যন্ত কোনোভাবেই না পৌঁছায়। এছাড়াও যখন আমি আমার ভাই বোন এবং মাকে নামাজ পড়তে দেখতাম আমার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করত। আমি প্রচণ্ড হিংস্রতা নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতাম। তাদেরকে নামাজরত অবস্থায় দেখে আমার প্রচণ্ড রাগ হতো। নাউজুবিল্লাহ। আমি তাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে শুরু করে দেই। আমার পরিবারের লোকজনও আমার এই পরিবর্তনগুলো খেয়াল করতে শুরু করেন। তারা ভেবেছিলেন যেহেতু আমার বিয়ের সন্নিকটে এবং আমাকে বাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, তাই হয়তো বাড়ি ছাড়ার দুঃখ এবং অন্য দেশে চলে যাওয়ার ভয়ে আমি এরকম অস্থির হয়ে আছি। কিন্তু আমি জানি আমার বিষণ্ণতার আসল কারণ বিয়ে বা নিজের ঘর ছাড়া ছিল না। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি সব সময় সবার সাথে শুধু রাগই দেখাতাম আর ছোটখাটো বিষয়ে আমি সবার সাথে কথা কাটাকাটি করতাম। এসবের পরে আবার আফসোসও হতো, কিন্তু যখন আমি এসব করতাম তখন আমার মাথায় আমি যে ভুল করছি সেই চিন্তা একবারের জন্য আসতো না। মাঝে মাঝে এমনও হতো আমি ভাই বোনদের সাথে রাগারাগি করে আবার তা ভুলেও যেতাম। তারা অবাক হয়ে বলতো, এই কিছুক্ষণ আগেই আমি তাদের সাথে চরম খারাপ ব্যবহার করে গেলাম আর এখন অস্বীকার করছি। আসলে আমি কি করছি না করছি সেটা মনেই থাকতো না।
স্বপ্নের ব্যাপারটা নিজের মতোই চলছিল। কখনো কখনো একদিনের জন্য স্বপ্ন দেখা বন্ধ থাকতো, কিন্তু তার বাইরে প্রায় প্রতিদিনই আমাকে ওই একই জিনিস বারবার দেখতে হতো। আর সেই স্বপ্নগুলোতে আমি মাঝে মধ্যেই অদ্ভুত শিকল পরা কিছু বিকৃত চেহারার মহিলা, বাচ্চা ও পুরুষকে দেখতে পেতাম। কখনো স্বপ্নে তারা মৃত পশুর রক্ত পান করত, আবার কখনো খুব তৃপ্তি নিয়ে কোনো মৃত মানুষের মাংস খেত। এসব শুনে আপনাদের কেমন লাগছে একবার ভাবুন তো। যদি প্রায় প্রতিদিন এই ধরনের স্বপ্ন আপনাদের দেখতে হয় তাহলে কেমন লাগতে পারে। আমি সহজ ভাষায় আপনাদেরকে একটি কথা বলি, যা হয়তো আমার এইভাবে বলা উচিত হবে না, কিন্তু তবুও এই স্বপ্নগুলোর ভয়াবহতা বোঝানোর জন্য আমাকে এই কথাটি বলতেই হচ্ছে। এই স্বপ্নগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার দুবার আমার বিছানা পর্যন্ত নাপাক হয়ে গিয়েছে। স্বপ্নের ভয়াবহতা বোঝাতেই আমাকে এভাবে বলতে হলো। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যতদিন যাচ্ছে আমার বিয়ের সময়টাও কাছে চলে আসছে এবং এই স্বপ্নগুলোর আনাগোনাও বেড়ে চলেছে। একদিন আমি মায়ের কাছে গিয়ে বলেই দিলাম আমি কেমন এক অদ্ভুত বিপদে পড়েছি। আমি তাকে শুধু আমার স্বপ্নের কথাই বলেছিলাম। আমার আজান আর কোরআন পাঠে যে সমস্যা হতো তার কিছুই বলিনি। আপনারা একটু কষ্ট করে এই কথাটি মাথায় রাখবেন। আমাদের বাড়ির গলিতে একজন মহিলা ছিলেন যিনি হালকা পাতলা ঝাড়ফুঁক করতেন। মা আমাকে সন্ধ্যায় তার কাছে নিয়ে গেলেন। তিনি আমার সমস্যা বোঝার জন্য কিছু আমল করলেন। চেক করার পর বললেন আমি কোনো একটা কিছুতে মনে হচ্ছে যেন আটকে গেছি, তবে এটা তেমন কোনো বিপজ্জনক বিষয় নয়। প্রায়ই নাকি কুমারী মেয়েদের সঙ্গে এমন হয়ে থাকে। তিনি আমার মাকে পড়া পানি দেন আর বলেন যত দ্রুত সম্ভব যেন আমার বিয়ে দেন ওনারা, এতে সব সমস্যা নাকি নিজ থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একজন অদক্ষ ডাক্তার যেমন কারো জীবনের বিপদ ডেকে আনেন, ঠিক তেমন একজন অদক্ষ ধর্মগুরু বিপদ ডেকে আনে ইমানের। তিনি ছিলেন অদক্ষ। তিনি আমার মাকে বলেছিলেন দ্রুত আমার বিয়ে দিতে, কিন্তু আমার মা যদি এর পেছনের আসল কারণ জানতেন তাহলে তাড়াতাড়ি বিয়ে দেয়া তো দূরের কথা, এর বদলে বিয়ে একেবারে বাতিলই করে দিতে চাইতেন। এর কারণ যেসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি সেগুলো আমার জীবন প্রায় ধ্বংসই করে দিয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে এলো। আমাদের পুরো পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছিল এবং প্রচুর হইচই করেছিল, আনন্দ করেছিল। এমন কোনো অনুষ্ঠান ছিল না যা আমরা করিনি। অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানগুলো একে একে চলছিল আমার খালার ইচ্ছে মতোই। পরের দিনটি ছিল শুক্রবারের দিন, আর জুম্মার পরপরই বিয়ের সময় নির্ধারণ করা হলো। কিন্তু জুম্মার নামাজের আগেই আমাদের বাড়িতে যেন কেয়ামত নেমে এলো। আমার খালু অর্থাৎ ফিরোজের বাবা এবং আমার হবু শ্বশুর সেই দিনই জুম্মার নামাজের কিছুক্ষণ আগেই ইন্তেকাল করলেন। খুশিতে পরিপূর্ণ বাড়িটিতে নেমে এলো শোকের ছায়া। আমার মায়ের মনে খালার স্বামীর মৃত্যু শোক তো ছিলই, কিন্তু তার চেয়ে বেশি ভয় ছিল আমাকে নিয়ে। আমার খালা এই বিয়ে ভেঙে দেন কিনা বা পিছিয়ে দেন কিনা সেটা নিয়ে। আবার তিনি এটাও ভাবছিলেন খালার পরিবার আমাকে না আবার অপয়ার ট্যাগ দিয়ে বসেন। আমরা সবাই খুব হতবাক হয়ে গিয়েছিলাম, কেননা আমার খালু যিনি কিনা 50 বছর বয়সী একজন মানুষ হবার পরও ছিলেন বেশ শক্ত সমর্থ এবং পুরোপুরি সুস্থ। গত রাতেও তিনি বিয়ে উপলক্ষে সবার সাথে অনেক আনন্দ করেছেন। কেউ বুঝতেই পারছিল না সকালে তার সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তিনি পরলোক গমন করলেন। পরদিন ছিল খালুর জানাজা। সেদিন থেকে টানা 3 দিন সবাই শোকে কাতর ছিল এবং বিয়ের ব্যাপারে এই 3 দিন কোনো কথাই হয়নি। 3 দিন পরে খালা মাকে বললেন চলো সাদাসিধেভাবেই বাচ্চা দুটোর বিয়ে করিয়ে ফেলি, তারপর আমরা ক্যানাডাতে ফিরে গিয়ে আয়েশা এবং ফিরোজের বিয়ের অনুষ্ঠান করব বড় করে। খালার মুখ থেকে বিয়ের কথা শুনে আমার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং যে বিয়েটা বিশাল আয়োজনের সাথে হওয়ার কথা ছিল সেই বিয়ে মাত্র কয়েকজনের উপস্থিতিতেই সম্পন্ন হয়ে গেল। তারপর খালা আর ফিরোজ ক্যানাডা চলে গেলেন এবং আমি ফিরোজের অপেক্ষায় বসে রইলাম। আমার ক্যানাডার ভিসা আসতে প্রায় 3-4 মাস সময় লেগে গেল। ভিসা চলে আসার পর পরিবারের লোকজন আমাকে এয়ারপোর্টে বিদায় দিতে গেল। ক্যানাডা পৌঁছানোর পর আমি দেখলাম এয়ারপোর্টে ফিরোজের পরিবারের অনেকেই এসেছেন আমাকে নিতে, কিন্তু তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা এখনো খালুর শোক থেকে বের হয়ে আসতে পারেননি। অন্যদিকে আমার খালা আর ফিরোজ আমাকে যে সম্মান আর ভালোবাসা দিলেন সেটা হয়তো আমি আমার নিজের পরিবার থেকেও কখনো পাইনি। কিন্তু তারপর যা ঘটলো সেটা আমার এবং আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে আমার সম্পর্কের ফাটল ধরাতে শুরু করলো। এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যা আমাদের দুজনকে একে অপরের প্রতি বিরক্তি ধরিয়ে দিল। একদিন রাতের বেলা
আমরা দুজনেই আমাদের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কিছুর আওয়াজে আমাদের চোখ খুলে গেল। আমরা দুজনেই আওয়াজ শুনে হঠাৎ করে বিছানায় উঠে বসলাম এবং দেখলাম আমাদের ঠিক সামনে রাখা টিভিটি অন হয়ে গেছে এবং তাতে একটি ভয়ঙ্কর সিনেমা চলছে। সেই সিনেমায় একজন মেয়ে হৃদয় বিদারক চিৎকার করছে, যা শুনে আমাদের ঘুম ভাঙে। আমরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফিরোজ আমার সাইড টেবিলের দিকে তাকিয়ে দেখলো টিভির রিমোট টেবিলের ওপরে রাখা। সে বলল, হয়তো ঘুমন্ত অবস্থায় আমার হাত রিমোটে লেগে টিভি অন হয়ে গেছে। এরপর টিভি অফ করে আমরা আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। 2 মিনিট পার হলো না, টিভি আবার অন হলো। ফিরোজ কিছুটা বিরক্ত হয়ে টিভির রিমোট দিতে বলল। আমি তাকে রিমোট দিলে সে টিভির সমস্ত ফাংশন রিসেট করে টিভিটা আবার বন্ধ করে দিল। আবার কয়েক সেকেন্ড পরেই টিভি কিভাবে যেন নিজে থেকে অন হয়ে গেল। ফিরোজ আমাকে বলল, মনে হয় টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে। সে আমাকে টিভির মেইন সুইচটা অফ করতে বলল। আমি তার কথা মতো উঠে গিয়ে টিভির সুইচ অফ করে প্লাগটা সকেট থেকে খুলে আবার বিছানায় এসে শুলাম। কিন্তু যা হবার ছিল তাই হলো। প্রায় 10 মিনিট পর আবার টিভি অন হয়ে গেল। ফিরোজ এবার অনেকটা বিরক্তির সঙ্গে বলল, আমি তোমাকে কি বলেছিলাম? টিভির প্লাগটা সকেট থেকে বের করে দিতে বলেছিলাম না? তুমি এই কাজটা করতে পারলে না? কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি টিভির প্লাগ সকেট থেকে বের করেছি। আমি তাকে বললাম, আমি তো তোমার সামনেই প্লাগটা সকেট থেকে বের করে দিয়েছিলাম। আমার কথা শুনে সে প্লাগের দিকে ইশারা করে দেখতে বলল। প্লাগ তো লাগানোই আছে। সে আমাকে প্রশ্ন করে বসলো, আমি কখন বের করলাম প্লাগ, যার উত্তর আমার কাছে ছিল না। আমি জানি আমি প্লাগ বের করেছি, কিন্তু সেটা আবার কিভাবে সকেটে লেগে গেল আমি জানি না। আমি তাকে আর কিছু বললাম না। এই রাতের বেলা তার সাথে তর্ক করতে চাচ্ছিলাম না, কারণ শ্বশুর বাড়িতে আমি তখনও ছিলাম নতুন। আমি চুপচাপ উঠে তাকে ডাকলাম এবং বললাম, দেখো, আমি তোমার সামনেই আবার সকেট থেকে প্লাগ বের করে দিচ্ছি, তুমি ভালোভাবে খেয়াল করে দেখো। আমি প্লাগ খুলে দিলাম। আশ্চর্যজনকভাবে এরপর টিভি আর অন হলো না। মানে আমার উপরেই দোষটা এসে পড়ল। যদিও ফিরোজ আমাকে এ ব্যাপারে আর কিছু বলেনি, তবু আমার বেশ খারাপ লাগছিল। ওই সপ্তাহেই আমার শাশুড়ি আমাকে আর ফিরোজকে ঘুরতে পাঠিয়ে দিলেন। আমরা দুজন মিলে খুব মজাও করেছি সেই দিনগুলোতে। কিন্তু ওই সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে চলেছিল যার মাধ্যমে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে ছোট করা হচ্ছিল। ছোট ছোট কিছু ঘটনা আপনাদের বলি। যেমন ফিরোজ আমাকে পানি আনতে বলতো। আমি তার কথা মতো পানি নিয়ে টেবিলে রেখে আসতাম। কিছুক্ষণ পর সে আমাকে আবার পানি নিয়ে আসার জন্য ডাকতো। যখন আমি তার কথা শুনে দেখতে যেতাম, তখন দেখতাম টেবিল থেকে পানি গায়েব হয়ে গেছে। মানে গ্লাসটা তো টেবিলেই ছিল, কিন্তু তার ভেতর পানি ছিল না। প্রথমে মনে হয়েছিল হয়তো তারা আমার সঙ্গে মজা করছে, কিন্তু ফিরোজ অনেক সোজা সাপটা আর ভালো মানুষ। সে আমার সঙ্গে কখনোই এ ধরনের বাচ্চাদের মতো মজা করতে পারে বলে আমার মনে হয়নি। আর তাদের আচরণ দেখেও মনে হচ্ছিল তারা মজা করছে না। আমি মাঝে মাঝে রাতে ছাদে বসে কফি খেতাম। ফিরোজ যখনই অফিস থেকে ফিরত, তার কাছে বাড়ির একটা স্পেয়ার চাবি থাকতো। প্রায় এমন হতো সে আমাদের ঘরে চলে আসতো এবং আমি আর খালা জানতেও পারতাম না সে এসেছে। এক রাতে আমি ছাদে বসে কফি খেয়ে নিজের ঘরে এলাম। এসে দেখি ঘরটা ভেতর থেকে লক। আমি দরজায় টোকা দিলাম। ভাবলাম হয়তো ফিরোজ কাপড় বদলাচ্ছে। আমি ফিরোজের জন্য কফি আনার কথা ভেবে রান্নাঘরের দিকে ঘুরতে যাব। সাথে সাথেই আমার মনে পড়ে ঘরের ভেতর খাবারের প্লেট রাখা আছে। সেই প্লেট নেয়ার জন্য আমি অপেক্ষা করার কথা ভেবে রুমের দিকে ফিরে আসতেই দেখি রুমের দরজা খোলা। হঠাৎ পেছন থেকে ফিরোজের ডাক শুনে চমকে যাই আর ভয়ে চিৎকার করে তাকিয়ে দেখি সে রান্নাঘরের দিক থেকে আসছে এবং তার হাতে কফির কাপ। আমার চিৎকার শুনে তার হাত থেকে কফির কাপ পড়ে গেল। সে তখন আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়েছিল। তারপর হঠাৎ করে সে যেন কোথায় চলে যেতে লাগলো। আমি তার পেছন পেছন দৌড়ালাম। সে ঘর থেকে বের হয়ে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। আমি সবকিছু ঠিক আছে কিনা দেখতে গেলাম, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর সে বলতে শুরু করলো, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে আগেই বলে গিয়েছিলাম আমি কফি আনতে যাচ্ছি। তুমি তো বিছানায় শুয়েছিলে। তাহলে আমি কফির কাপ নিয়ে এলে তোমার তো চমকে যাবার কি ছিল? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আর তুমি দরজার বাইরেই বা কার জন্য অপেক্ষা করছিলে? আমি তার কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এ কেমন কথা বলছে সে? আমি কিছুই বুঝতে পারলাম না। সে তো রুমের ভেতরে দরজা লক করে রেখেছিল, তাই আমি কোনোভাবেই আশা করিনি সে আমার পেছন দিক থেকে আসবে। তাই আমি তার আওয়াজ শুনে ভয় পেয়ে যাই। কিন্তু কফি তার হাতে দেখে মনে হলো হয়তো খালা তাকে কফি বানিয়ে দিয়েছেন। আর আমি তো রুমে ছিলামই না, আমি তো ছাদে ছিলাম। তাহলে রুমে সে কাকে শুয়ে থাকতে দেখলো? আমরা দুজনেই খালার কাছে গিয়ে এই পুরো ঘটনা বললাম। খালা চিন্তিত হয়ে গেলেন। তিনি আমাদেরকে শান্ত করার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু ভাবছো। এসব যে ভেবো না, নিজের রুমে চলে যাও। কিছু লাগলে আমাকে বলবে, আমি নিজে গিয়ে তোমাদেরকে তা দিয়ে আসবো। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি ভেবো না তো। আমরা দুজনেই অবাক হয়ে আমাদের ঘরে চলে গেলাম।
পরের দিন রাতের কথা, রাত 3টায় আমার চোখ খুলল। আমি উঠে ওয়াশরুমে গেলাম। আমার চোখ কেন জানি না বেশ ব্যথা করছিল। আমি চোখে পানি দিতে গেলাম। যখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম এবং আয়নার দিকে তাকালাম, তখন দেখলাম আমার পেছনে আমারই মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা একটু কল্পনা করে দেখুন, আমার পেছনে আমার মতন কেউ একজন দাঁড়িয়ে আছে। কেমন লাগবে এরকম কিছু ঘটলে আপনাদের সাথে? আমি সেদিন চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কারণ এই অবস্থা নেয়ার মতো শক্তি আমার ছিল না। আমি জানি না আমি কয় ঘন্টা অচেতন ছিলাম। আমার জ্ঞান ফিরে আসলে দেখলাম আমার পাশে আমার খালা আর ফিরোজ দাঁড়িয়ে আছে। তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমার কি হয়েছে, আমি নাকি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তাদের কথা বুঝতে পারছিলাম। আমি সম্ভবত বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো রুমে এসেছিলাম, যা আমার পরিষ্কার মনে আছে। আর আমি অজ্ঞান হয়েছিলাম আমাদের রুমেই। আমি কিছুটা স্বাভাবিক হয়ে এই ভয়ঙ্কর ঘটনার কথা তাদেরকে বললাম। আমি বুঝতে পারলাম সেদিন রাতে ফিরোজ কাউকে যে বিছানায় শুয়ে থাকার কথা বলেছিল সেটা মিথ্যে নয়। আমি নিজেও তাকে সচক্ষে দেখেছি। সবকিছু এভাবেই চলতে লাগলো। আমরা যে বাড়িতে থাকতাম সেটি ছিল একটা ভাড়া বাসা। কাকতালীয়ভাবে বাড়ির মালিকের স্ত্রী বাংলাদেশী ছিলেন। তারা কানাডাতে অনেকদিন যাবত আছেন। তাদের এখানে অনেকগুলো বাড়ি ছিল যেগুলো তারা ভাড়া দিয়ে রেখেছিলেন। সেই বাড়ির মালিক চাচা চাচি খুবই ভালো প্রকৃতির মানুষ ছিলেন। চাচি তো প্রায় সময়ই খালার সাথে দেখা করতে আসতেন। একদিন চাচি আমাদের বাসায় এলেন এবং আমাদের সাথে তার দেখা হলো। আমার সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন। এর কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। তাই তিনি আমাকে বললেন, আমি তোমাকে আজ থেকে আমার মেয়ে করে নিলাম। তিনি আমাকে সালাম দিলেন এবং যাবার আগে তিনি আমার হাতে $500 একটি নোট ধরিয়ে দিলেন। সেটা দেখে আমি অনেক বেশি অবাক হলাম, কারণ তখনকার সময়ে $500 অনেক টাকা। আমি তাকে অনেক মানা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, মেয়ে কি কখনো মাকে মানা করে? আমি আর এই কথার পর কিছুই বলতে পারলাম না। সেদিন থেকে তাদের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি আবার বাসায় এলেন, আর এই কয়েকদিন আমাদের সাথে যা যা ঘটেছে তা খালা তাকে জানালেন। খালার কথা শুনে চাচি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, আমি দেখি এই সমস্যার সমাধান করতে পারি কিনা। এক রাতে যখন আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম, তখন আমাদের জানালার পেছনের মাঠে ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ কোনো একটি আওয়াজে আমার চোখ খুলে গেল। মনে হলো যেন জানালার বাইরে কোনো একটা মেয়ে গান গাইছে। আমি আমার স্বামীকে ডাকলাম এবং বললাম, শোনো তো, দেখো তো বাইরে কোনো আওয়াজ হচ্ছে। তারপর আমরা দুজন মিলে খুব মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনতে লাগলাম। আওয়াজের তীব্রতা ধীরে ধীরে বাড়ছিল। আওয়াজটা একটা যুবতী মেয়ের মনে হচ্ছিল সে খুব আনন্দে গুনগুন করছে। আমার স্বামীর একটি স্বভাব ছিল, যখন এ ধরনের কিছু ঘটতে শুরু করত তিনি টিভিতে সূরা লাগিয়ে দিতেন। কিন্তু সূরা লাগানোর সাথে সাথেই আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যেত এবং আমি ঘর থেকে বের হয়ে যেতাম। মাঝে মাঝে নিজেকে দোষারোপ করতাম এই ভেবে যে আল্লাহর কালাম থেকেও কি মানুষ কষ্ট পেতে পারে। কিন্তু ভাই, আমার কষ্ট হতো। আর যখন কষ্ট হতো মনে হতো কেউ আমার শরীরে ড্রিল মেশিন চালিয়ে দিয়েছে। সেদিন আমার স্বামী ফিরোজ সূরা চালিয়ে দিল। আর আজব ব্যাপার হচ্ছে, সূরা চালানোর কিছুক্ষণের মধ্যেই গানের আওয়াজ থেমে গেল। পরের দিন দুপুরে চাচি আবার এলেন। তিনি জানালেন পরিচিত এক পীর সাহেবকে তিনি ফোন করেছেন। বাসায় এসে তিনি আমাকে সেই পীর সাহেবের সাথে ফোনে কথাও বলিয়ে দিলেন। পীর সাহেব আমাকে বললেন, মা, তুমি বিয়েটা করে খুব বড় ভুল করেছ। তোমার সঙ্গে তোমার জন্মের সময় থেকেই শয়তান এবং জিনদের একটি গোত্র জুড়ে আছে। আমি এখনো আমার শিক্ষা থেকে এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, এদের তোমার পেছনে থাকার আসল কারণটা কি। আর এদের জন্যই তোমার আজান আর কোরআন শুনতে কষ্ট হয়। প্রথমে আমি ভেবেছিলাম এই পীর সাহেব হয়তো টাকার ধান্দা করার জন্য আমার পেছনে শয়তানি কিছু আছে বলে গল্প বানাচ্ছেন। কিন্তু যে সময় উনি আমাকে বললেন আমার কোরআন শুনতে এবং আজান শুনতে সমস্যা হয়, তখন আমার চোখে পানি চলে এলো, কারণ এই কথা আমি আজ অবধি নিজের মায়ের সাথেও শেয়ার করিনি। তাহলে পীর সাহেব কিভাবে জানলেন? আমি বুঝতে পারলাম আমার ওনার প্রতি যে ধারণা ছিল তার সম্পূর্ণ ভুল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এর সমাধান কি। তখন উনি বললেন উনি চেষ্টা করবেন, কিন্তু ওয়াদা করতে পারছেন না। 2-4টা জিন হলে মানুষ কষ্ট হলেও মেনে নিতে পারে, কিন্তু এখানে তো হাজার হাজার জিন আমার পেছনে লেগে আছে, আর তাদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। পীর সাহেব বললেন তিনি জানার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আমার কপালে কি আছে আর এদের আমার সাথে থাকার কারণ কি। আমি থেকে থেকে কান্না করতে শুরু করলাম। তখন বাড়িওয়ালি চাচি আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন ইনশাআল্লাহ কোনো না কোনো রাস্তা বের হবে। কিন্তু আমি অনুভব করছিলাম যখন থেকে খালা এবং ফিরোজ আমার সাথে জিন আছে এ ব্যাপারে জানতে পারলেন, তখন থেকে আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা ঠিকমতো আমার সাথে কথা বলতেন না। এর কিছুদিন পর পীর সাহেব আবার আমার চিকিৎসা শুরু করলেন। আমাদের ঘরের অবস্থা হুট করেই আরো খারাপ হয়ে গেল। প্রথমে আমার খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেলেন এবং তার হাঁটু ভেঙে গেল। তার ভাষ্যমতে তাকে কেউ খুব জোরে ধাক্কা দিয়েছিল, যার ফলে তিনি সিঁড়ি থেকে পড়ে যান।
তারপর সেই ঘটনাটি ঘটল যা আমাদের সম্পর্কের মধ্যে দীর্ঘ ফাটল ধরিয়ে দিল। ফিরোজের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় তার সাথে তার বন্ধুও ছিল। এটা ছিল খুবই মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট। তাদের পুরো গাড়ি ভেঙে চড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। তারা দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তাদের কারোরই কোনো গুরুতর আঘাত লাগেনি। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যখন তাদের জ্ঞান ফিরল, আমি খেয়াল করলাম ফিরোজ একদমই ভেঙে পড়েছে। গাড়ির স্টিয়ারিং ঘুরে গিয়ে তার হাতে আঘাত করেছিল। তার হাতের অবস্থা তেমন ভালো ছিল না। সে ভাবছিল যদি সে আমাকে তালাক দেয় তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এমনিতেই সে আগে আমার জন্য নিজের বাবাকে হারিয়েছে, এটাই তাদের ধারণা। বাবার মৃত্যুর জন্য ফিরোজ আমাকে দায়ী করলো। ছেলের অ্যাক্সিডেন্টের পর থেকে খালাও একদম চুপ হয়ে গেলেন। তিনি মাকে ফোন করে বললেন, বোন, তোমার মেয়েকে ফিরিয়ে নাও। আমরা ওকে আমাদের জীবনে চাই না। আমি কিছুদিনের মধ্যেই তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। আমাদের তোমার মেয়ের সাথে থাকা সম্ভব না। খালা যখন আম্মুর সাথে ফোনে এই কথাগুলি বলছিলেন, তখন পেছনে বাড়িওয়ালি চাচি ও চাচা দাঁড়িয়েছিলেন। যখন তারা এসব শুনলেন, তখন তারা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। চাচা এবং চাচি আমাকে বোঝালেন এই মুহূর্তে তারা সবাই অনেক শোকের মধ্যে ডুবে আছে। আমি কয়েকটা দিন যেন তাদের সঙ্গেই থাকি। আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। চাচি আবার সেই পীর সাহেবের সাথে যোগাযোগ করলেন। পীর সাহেব বললেন তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু এতগুলো জিনকে আমার কাছ থেকে সরাতে পারবেন কিনা তা তিনি জানেন না। তাদের হারাতে পারবেন কিনা তাও তিনি জানেন না, কারণ তাদের সংখ্যা অনেক। তবে তাদের সাথে কথা বলার পর তিনি জানতে পেরেছেন এই জিনেরা কোথাও আমার বিয়ে হতে দেবে না। শুধু এই সম্পর্কই নয়, তারা আসলে চায় না আমার কখনো বিয়ে হোক। চাচি তার পীর সাহেবকে এর পেছনের কারণ জিজ্ঞেস করলেন। আমার বিয়েতে জিনদের কি সমস্যা তা জানতে চাইলেন। তখন পীর সাহেব বললেন, আমি জানি না। তিনি তাদেরকে এই প্রশ্নটা করেননি এমন না, কিন্তু তারা এর উত্তর দেয়নি। যতটুকু কথা পীর সাহেবকে বলেছে তিনি সেটাই আমাদের জানাচ্ছেন। এর বেশি কিছুই তিনি জানেন না। যতক্ষণ পর্যন্ত বিয়ে না করি ততক্ষণ আমি ভালো থাকবো, অন্যথায় না। চাচা চাচি বললেন আমি যেন এখন আর কিছুদিন তাদের বাড়িতেই থাকি। 1 মাস থাকার পর আমি চাচা চাচিকে বললাম আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তখন চাচা বললেন, তুমি চিন্তা করো না, আমি ফিরোজের কান ধরে বলবো সে যেন তোমাকে এসে নিয়ে যায়। আসলে বাড়িওয়ালা চাচা জিন ঘটিত ব্যাপারগুলো নিয়ে তেমন বিশ্বাসী ছিলেন না, তাই তিনি মনে করেছিলেন আমাদের মাঝে হয়তো কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মাঝখানে একটু মধ্যস্থতা করলেই সব ঠিক হয়ে যাবে। চাচা পরদিন ফিরোজকে নিজের অফিসে ডেকে বললেন, ফিরোজ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও এবং পুরুষ মানুষের মতো আচরণ করো। খারাপ সময় স্ত্রীর সাথে এভাবে ছাড়াছাড়ি করাটা মোটেও ভালো দেখায় না। চাচা কানাডাতে বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই ফিরোজ আর তাকে না করতে পারলেন না। ফিরোজ বলল সে তার মায়ের সাথে আলোচনা করে চাচাকে জানাবে, কিন্তু আমার বিবাহিত জীবন ঠিক করতে গিয়ে চাচার বড় ক্ষতি হয়ে গেল। তাদের অনেকগুলো পশুর খামার ছিল। পরের দিন থেকেই তাদের খামারের সব পশুগুলো কোনো কারণ ছাড়াই একে একে মারা যেতে শুরু করলো। প্রায় প্রতিদিনই 2-3টা করে গরু মারা যাচ্ছিল। চাচা এই হঠাৎ বিপত্তিতে খুবই ভেঙে পড়লেন। তিনি চাচিকে বললেন তিনি কিছুতেই বুঝতে পারছেন না কেন প্রতিদিন অকারণেই পশুগুলো মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর চাচা এবং চাচি পীর সাহেবের সাথে আবার যোগাযোগ করলেন। তিনি নিজ থেকেই বললেন আমার বিবাহিত জীবন ঠিক করার ব্যাপারে যে ব্যক্তি কোনো সাহায্য সহযোগিতা করবে তার বড় ধরনের ক্ষতি নিশ্চিত। এরপর আমার ডিভোর্স হয় ফিরোজের সাথে। আমি চাচা চাচির সহযোগিতায় কানাডাতে স্থায়ী হয়ে গিয়েছিলাম। দেশে ফেরার বদলে আমি সেখানেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। চাচা এবং চাচি মানা করলেও আমি সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিলাম। সেখানে আমি অনেক ধরনের কাজ করেছি, কখনো সুপার শপে, আবার কখনো রেস্টুরেন্টে। এর পাশাপাশি আমি উচ্চশিক্ষার জন্য পড়াশোনাও করেছি। এই ঘটনার প্রায় 11 বছর পার হয়ে গেছে। আমি আজও কানাডাতেই আছি এবং একটি স্থানীয় স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি। বাংলাদেশেও আমার আর যাওয়া হয়নি। আত্মীয় এবং ভাই বোনেরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত, তাই আর দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ভাবি না। বাবা মায়ের ইন্তেকালের সময় শেষবার দেশে গিয়েছিলাম, এরপর দেশে যাওয়া হয়নি। এখন আমার পরিবার বলতে শুধু সেই চাচা এবং চাচি। যখনই নিজের কারো সাথে দেখা করতে মন চায় তখনই সেখানে চলে যাই। অন্যদিকে বিয়ের ব্যাপারে ভয় আমার মধ্যে এত বেশি বেড়ে গিয়েছে, যার ফলে আমি কখনোই দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সবার জীবনের ঘটনা মীমাংসিত হবে তা জরুরি নয়। আমার মতো কিছু কিছু মানুষের জীবনের ঘটনা অমীমাংসিতই থেকে যায়। এই বলে আয়েশা আপু তার ঘটনাটি শেষ করেন। কেমন লাগলো আজকের ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ঘটনা উপস্থাপন করা সার্থক হবে। ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. চলুন প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না আর, অনেক কথা হয়ে গেছে। আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনা এবং শেষ ঘটনা, এই দুটো ঘটনাই এবার আমার কাছে অন্যরকম লেগেছে। কেননা প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনার মধ্য দিয়ে আপনারা ডিফারেন্ট কোনো কিছু জানতে পারবেন। আর শেষ ঘটনায় একটি হৃদয় বিদারক ব্যাপার থাকছে। চলুন প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাদমান সাকিব। ওনার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া নয়, সেটি ওনারই এক মামির সাথে ঘটেছিল। মূলত ওনার মামা, যার নাম শফিউল হাসান, উনি এই ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছিলেন এই সাদমান সাকিব ভাইয়ের কাছে, যেটি উনি সরাসরি তার ওই রেকর্ড ফাইলটাই আমাদেরকে ইমেল করেছেন। পুরো রেকর্ড ফাইলটা আমি শুনেছি। আসলে যেই পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো দিয়েছেন, সব বিবরণগুলো দিতে আসলে নিষেধ করেছেন। আমি যেই বিবরণগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি, আমি আমার মতো করে সেটি উপস্থাপন করছি। প্রিয় লিসেনার্স, মূলত এই ঘটনাটি বেশি দিন আগের নয়, 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে হয়েছিল। আর ঘটনাটি মূলত শুরু হয় শ্বাসকষ্ট দিয়ে। সেটা হচ্ছে যে এই মামি একদিন এশার নামাজ পড়ছিলেন। তো এশার নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে উনি আর উঠছিলেন না। এটা দেখে মামার কিন্তু একটু সন্দেহ লাগে। উনি যখন তাকে টাচ করেন তখন উনি পড়ে যান, মানে কাত হয়ে পড়ে যান। শ্বাসকষ্টের সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই মামাকে কিন্তু মামি বলছিলেন। আর যখন কাত হয়ে পড়ে গিয়েছেন তখন বোঝা যাচ্ছিল ওনার শ্বাসকষ্ট হচ্ছে। মামা তো বুঝতে পারেন যে ওই শ্বাসকষ্টের সমস্যাটাই মনে হয় সিজদায় গিয়ে আবার শুরু হয়েছে। তখন মামিকে উনি দ্রুত ওই অবস্থা থেকে তোলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর খুব যে বেশি জটিল কিছু হয়েছে এমনটা আসলে ডাক্তাররা বলেন না, কিছু ট্রিটমেন্ট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেন। একই ধরনের সমস্যা মাঝে মাঝেই হতে শুরু করে। তো ব্যাপারটা আসলে শ্বাসকষ্ট কিনা নাকি অন্য কোনো সমস্যার কারণে সেটা হচ্ছে, এই বিষয়ে ওনারা কিন্তু যথেষ্ট চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা হচ্ছিল না। মানে কেন এটা হচ্ছে, এটা ওভাবে আসলে ওনারা বুঝতে পারছিলেন না। ব্যাপারটা খুবই তীব্র আকার ধারণ করে, সেটির বিবরণ আপনাদেরকে দিচ্ছি। একদিন কি হয় যে মামি হঠাৎ করে শ্বাসকষ্ট যেই সমস্যাটা, এটার কারণে ওরা প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন কিন্তু মামা পাশেই ছিলেন, আরো আত্মীয় স্বজন পাশে ছিলেন। হঠাৎ করে কি হয়, মামির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন বুঝতে হবে যে রোগী মারা গেছেন। সকলেই তো আসলে বুঝতে পারেন যে উনি আর পৃথিবীতে নেই, এমনটাই ধারণা করেছিলেন সবাই। অল্প কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে মামি প্রচন্ড জোরে একটা শ্বাস নেন এবং সেই শ্বাসটা আবার ফেলেন। আমরা অনেক সময় লম্বা করে শ্বাস নিই না, বিশেষ করে অসুস্থ মানুষ মৃত্যুর পূর্বে একটা লম্বা শ্বাস নেয়, সেইভাবে একটা শ্বাস নেন উনি, অনেক জোরে শব্দ করে, আবার সেই শ্বাসটা ফেলেন। তো এইভাবে যখন ঘটনাটা ঘটলো সকলে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, আবার খুশিও হয়েছেন আলহামদুলিল্লাহ, হয়তো আবার শ্বাস আটকে ছিল, এখন ঠিক হয়ে গেছে। উনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকেন, কথা বলতে থাকেন। এই ব্যাপারটা যে শুধু একবার হয়েছে তা কিন্তু না, বেশ কয়েকবার হয়েছে। তার মানে যখন ওনার হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ওনাকে আসলে মৃত ভাবা শুরু করেন সকলে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা ঠিক হয়ে যায়। এটা খুবই একটা রহস্যময় ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না, ডাক্তাররা কিছুই ধরতে পারছেন না এমনটা। তো এটা তো একটা সুরাহা করার দরকার। এরপর পাবনার একজন কবিরাজের সাথে ওনারা যোগাযোগ করেন। সেই কবিরাজ যে তথ্য দেন তাতে তো ওনারা আটকে ওঠেন একদম রীতিমতো। সেটা হলো, সেই কবিরাজ বলেন যে মামির সাথে একটি জিন রয়েছে। মূলত এই তথ্যটা উনি জানতে পেরেছিলেন, মামির কিছু তথ্য নিয়েছিলেন যে তিনি তার সাথে থাকা জিন চালান করে দেখবেন যে কি অবস্থা। এমনকি বলেছিলেন, একটা সময় দিয়েছিলেন যে ওই দিন রাত
11:30টার দিকে রুমের লাইটটা বন্ধ করে রাখতে। ওই সময় ওনার যে জিনটা, সেই জিন সেখানে আসবেন, মামিকে দেখে যাবেন যে আসলে তার সমস্যাটা কি। মূলত এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কবিরাজ জানান যে আসলে মামির সাথে একটি জিন রয়েছে, সেই জিনটা বেশ বয়স্ক এবং শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর বটে। কেন, কিভাবে মামির সাথে সে এসেছে আর এরকম সমস্যা সৃষ্টি করছে, এই বিষয়টা আসলে ওভাবে কবিরাজ জানতে পারছিলেন না। তবে কবিরাজ উনি কিছু পানি পড়া তেল পড়া দিয়ে দেন। শরীরের কিছু কিছু জায়গায় তেলটা মাখতে হবে আর পানি পড়াটা খেতে হবে। আর যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হবে, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, বা যখন মনে হবে যে ওনার উপর ওই জিনটা প্রভাব বিস্তার করছে, তখন মামির শরীরে পানিটা ছিটিয়ে দিতে হবে। শুধু এরকম না, আশেপাশেও ছিটিয়ে দিতে হবে। তো এই জিনিসটা কবিরাজ শিখিয়ে দেন। এরপর থেকেই মূলত মূল ঘটনাটার সূত্রপাত অন্যরা বুঝতে পারেন। এতক্ষণ তো আসলে এটা কি ডাক্তারি চিকিৎসা নাকি কবিরাজ চিকিৎসা, এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। মাঝে মাঝেই মামির কিন্তু এই সমস্যা যখন হতো, শুরুর দিকে তো আসলে ওনারা এটা বুঝতে পারেন নাই ওইভাবে, কিন্তু কবিরাজ যখন পানি পড়া দেন সেই অনুযায়ী কাজ চলছিল। একবার কি হয়, মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং উনি বিছানায় একদম শুয়ে পড়েন। তখন আর উনি নড়াচড়া করতে পারছেন না, তবে উনি ওনার হাতগুলো নাড়াচাড়া করতে পারতেন। উনি দেখছিলেন যে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার কাছে আসে। শুরুর দিকে, ওই যে যখন শুরুর দিকে শ্বাসকষ্ট হতো তখন কিন্তু উনি ওই অবয়বটা দেখতে পেতেন না। যখন কবিরাজ কিছু পানি পড়া এগুলো দিলেন, এরপর থেকে উনি ওই অবয়বটাকে দেখতে শুরু করেন। উনি দেখলেন যে দরজা দিয়ে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার রুমে ঢুকছে এবং ওনার শরীরের উপরে চেপে বসছে এবং ওনাকে ক্রমাগত আঘাত করছে। উনি ওইভাবে নড়াচড়া করতে পারছেন না, কিন্তু উনি হাত দিয়ে ওই অবয়বটাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু ওই অবয়বটা একটা বাতাসকে যেমন আটকে রাখা যায় না হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতটা ওই অবয়বের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনোভাবেই তাকে আটকে রাখতে পারছেন না। ওই অবয়বটা মামিকে আঘাত ক্রমাগত করেই যাচ্ছে, মামি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছেন না। আর ওই সময় মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যখন এরকমটা হলো, তখন ওই যে কবিরাজ বলে দিয়েছিল তখন পানি ছিটাতে হবে, তখন কি হয়, এই যে মামি তো ওই অবস্থাতে ছিলেন, উনি তো কিছু করতে পারছিলেন না, তবে মামা উনি তো বুঝতে পারছিলেন এবং পাশে থাকা আরো যে কয়েকজন ছিলেন ওনারা বুঝতে পারছিলেন যে ওই সমস্যাটা আবার ফেরত এসেছে। তখন কবিরাজের পরামর্শ অনুযায়ী ওনারা ওই যে ওই পানিটা মামির শরীরেও ছেটাতে থাকেন এবং আশেপাশেও ছেটাতে থাকেন। ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হয় সেখানে। মামা সহ অনেকেই দেখতে পান যে মামির পাশে ফাঁকা জায়গায় মনে হচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কোন একটা জায়গায় ফোসকা পড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকমটা। এমনকি মামির শরীরেও কিন্তু এরকমটা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর সকলে বুঝতে পারেন এখানে কোন একটা অদৃশ্য সত্তা আসলেই রয়েছে, যার শরীরে পানি পড়ার পর সেখানে এরকম ফোসকা পড়েছে বা কোনো একটা মারাত্মক প্রভাব তো হয়েছে বা সেখানে পুড়ে যাচ্ছে। কেন এরকম ধোঁয়া উঠবে কেন? এবং ধোঁয়াটা উঠছে কিন্তু শূন্য থেকে, মনে হচ্ছে কোন একটা জায়গায় পুড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকম একটা ভাব আর কি। একদম যে বিছানার উপর থেকে উঠছে বিষয়টা এরকমও না। তো এরপরে মামি আবার স্বাভাবিক হয়ে যান। উনি এরপর কথা বলতে থাকেন। এরপর উনি বলতে থাকেন যে আমি এরকম একটা অবয়ব দেখেছি, ওই অবয়বটা আমার শরীরে এরকম হলো, মানে উপরে আসলো, আমি আটকানোর চেষ্টা করলাম, বাতাসের মতো হয়ে গেল, এরকম আর কি উনি বললেন আর কি। এবং উনি এটাও বললেন যে এই জিনিসটাকে আমি আটকাতে পারছিলাম না, কিন্তু তোমরা যে পানি ছিটিয়েছো ওর শরীরে ফোসকা পড়ে গেছে, জায়গায় জায়গায় পুড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরপরও চলে গেছে। এরপর থেকে ওই অবয়বটা কিন্তু প্রায়শই আসতো। আর এরপর থেকেই মূলত মামি একটা অদ্ভুত শক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরত পান। সেটা হলো ওই অবয়বটা যখন আসতো মামি ওইটার হাত ধরতে পারতেন, এবং যখন দ্বিতীয় দিন এসেছে তখন দেখা গেল ওই অবয়বটা শরীর বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, লাল দগদগে ঘা হয়ে আছে, এরকম একটা অবস্থা। আগের দিন কিন্তু এরকমটা ছিল না, তার মানে হচ্ছে ওইখানে যে পানি পড়েছে এর কারণে এরকমটা হয়েছে। এরপর মামি ওটার হাত ধরতে পারতেন। উপস্থিত সকলে বুঝতে পারতেন যে মামি শুয়ে শুয়ে নিজের হাতটাই নিজের গলার দিকে চেপে ধরছেন, কিন্তু আসলে তা না। ওই অদৃশ্য অবয়বটা মামির হাত চেপে ধরে মামির গলার দিকে নিয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু ওই পানি যখন ছিটা দিত আর ওই অবয়বটা চলে যেত চিৎকার করতে করতে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতো না। তবে ওই অবয়বটার গায়ে পানি পড়লে সেখান থেকে যে পানির ধোঁয়া উঠতো, পানির ধোঁয়া বলতে শরীর পুড়ে গিয়ে যে ধোঁয়া উঠতো, এটা অনেকেই বুঝতে পারতেন। এরপর থেকেই মূলত আর একটা ঘটনা ঘটে। সেটা হলো এরপরে যখন ওই অবয়বটা আসতো, মামি কি করেছেন,
ওইটার হাত খপ করে ধরে ওই হাতে থাকা লম্বা লম্বা ধারালো নখ সেটা ওই হাত ঘুরিয়ে ওই অবয়বটা শরীরেই আঘাত করা শুরু করেছেন। এবং একটা পর্যায়ে কি হলো, ওই অবয়বটার আঙ্গুলে থাকা লম্বা ধারালো নখ ওই অবয়বটার গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই অবয়বটা চিৎকার করতে করতে নাকি ওই দিন চলে যায়। এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটার পর মামি বললেন যে এই অবয়বটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, ও আসছে আমার কাছে কিন্তু ও আমার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। আমার উপর সে প্রচন্ড ক্ষিপ্ত, সে আমাকে হত্যা করার জন্য আসে কিন্তু এখন আর পারে না। কিন্তু আগে অনেকবার সে সফল হয়েছে যখন আমি তাকে দেখি নাই। পরিবারের সদস্যরা আবার ওই কবিরাজের সাথে যোগাযোগ করেন, কবিরাজকে বলেন যে আপনার পানি পড়াতে তো মোটামুটি কিছু কাজ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা বারবার ফেরত আসছে কেন? তখন ওই কবিরাজ বলেন যে না, ও আসলে ফেরত আসছে না, দূর থেকে প্রভাব বিস্তার করছে। তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারেন যে এই কবিরাজের পানি পড়ায় কিছুটা কাজ হলেও আসলে কবিরাজ মূলত সমস্যাটা ধরতে পারছেন না। তা না হলে উনি কেন বলছেন যে ওটা দূর থেকে কাজ করছে, যেখানে ওই অভাবটা সশরীরে আসছে এবং তার শরীরের উপর পানি ছিটালে সে চলে যাচ্ছে, এটা পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারছে, তাহলে দূর থেকে কিভাবে এটা কাজ হয়? তার মানে এই কবিরাজ দিয়েও ফাইনালি কোনো কাজ হবে না। মূলত ওনারা সিদ্ধান্ত নিলেন এবং চিন্তাও করলেন যে না, এটার সাথে যুদ্ধ আমাদেরকেই করতে হবে আর মামিকেই করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মধ্যেই কল্যাণ রেখেছেন, তাছাড়া কোনো কবিরাজ হুজুর এনাদেরকে দিয়ে কাজ হবে না। ওনারা কিন্তু এর মধ্যে চেষ্টা করেছিলেন, বাট কাজ হচ্ছিল না। ওনারা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন যে ওনারাই এটার মোকাবেলা করবেন। এরপর মামি উনি সকলকে বলে দেন যে এই জিনিসটাকে ডাকলেই চলে আসে, মনে হচ্ছে সবসময় জিনিসটা আমার আশেপাশেই থাকে। এরপরে আমি যদি শুয়ে থাকি, আমার চেহারা সুরত দেখে বা আমার ইশারা দেখে তোমরা যদি বুঝতে পারো যে আমি বসতে চাচ্ছি, তখন আমাকে বসিয়ে দেবে। মূলত এরকম একটা ব্যাপার উনি বলে রাখেন। এরপর উনি শুয়ে পড়েন এবং সকলে প্রস্তুত যে মামি কিন্তু তাকে আহ্বান করবেন, আর আসার পর পরই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মামি শুয়ে তার মতো করে আহ্বান করেন চোখ বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে কিছু একটা এসেছে। তখন মামি উনি শুয়ে শুয়ে ওনার মতো করে হাত নাড়াচ্ছেন, মানে শূন্যে হাত নাড়াচ্ছেন, কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছেন না অনেকে, মানে ওখানে যারা উপস্থিত ছিলেন। মামা তো সবসময় ছিলেন ওনার সাথে সার্বক্ষণিক সঙ্গী, সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। মামা সহ উপস্থিত অনেকেই দেখতে পারেন যে মামি উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ওই সময়ে আসলে বসার আগেই বা এই ধরনের ঘটনা ওনাদের আসলে ওই হেল্প নেওয়ার আগেই আর একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখেন। সেটা হলো যে মামি ওনার হাত দিয়ে মনে হচ্ছে ওনার হাতে কোনো একটা চাকু রয়েছে, ধারালো কিছু রয়েছে, এইটা দিয়ে ক্রমাগত কারো উপর আঘাত করছে, ক্রমাগত আঘাত করছে, আঘাত করেই যাচ্ছে। একটা পর্যায়ে উনি শরীরের শক্তি ফেরত পান, কারণ হচ্ছে যখন মামির এই সমস্যাটা সৃষ্টি হতো, ওই অশরীরীটা হাজির হতো, তখন কিন্তু মামি কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন, শরীরের অনেক শক্তি উনি হারিয়ে ফেলতেন। এরপর মামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ওঠেন আর কি, ওনার শরীরের শক্তি ফেরত পান। তখন মামা বলেন কি হয়েছে? তখন বলে যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, আমার সমস্ত শরীরে ওই ভয়ঙ্কর দানবটার রক্ত লেগে আছে, আর ওর শরীরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ধোয়ার মতো হয়ে উড়ে গেছে, কিন্তু ওর মাথাটা ঘরের বাইরে পড়ে আছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। মূলত ওর শরীরের নখ দিয়েই ওর গলায় আমি ক্রমাগত আঘাত করতে করতে ওর মাথাটাই ওর ধর থেকে ছুটিয়ে ফেলেছে, ও মারা গেছে। এরপর পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ এই অবয়বটার করুণ পরিণতি হয়েছে, এইবার অন্তত মেয়েটা বাঁচল। এরপর মামি বললেন যে এই বিছানাতেও কিন্তু প্রচুর রক্ত লেগে আছে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছেন না, দেখার কথাও না। তখন মামা ওই বিছানার চাদর সহ অন্যান্য জিনিসগুলো, মামি যে ড্রেস পরেছিলেন সেই ড্রেসটা চেঞ্জ করতে বললেন, কারণ ওটাতেও নাকি রক্ত লেগেছিল। এরপর ওই ভয়ঙ্কর অবয়বটার মাথা যেখানে পড়েছিল ওই মাটিতেও নাকি অনেক রক্ত ছিল, এবং সেই রক্তগুলো নাকি কালো কালো রক্ত, ছোট ছোট রক্ত, এটা মামি বলেছিলেন। মামা চিন্তা করলেন যে এরকম রক্ত যদি বাইরের উঠোনে এরকম থাকে, তাহলে তো রাতের বেলা যদি অন্য জিনেরা এদিক দিয়ে যায়, যদি জিনেদের রক্ত দেখে, তাহলে অন্য ধরনের সমস্যা হতে পারে। এই জন্য একটা পার্টি বা এই টাইপের বা মাদক জাতীয় কিছু জিনিস দিয়ে ওই জায়গাটা ঢেকে রেখেছিলেন, কিন্তু ওই জায়গাটাতে আসলে অন্যরা তো দেখতে পাচ্ছিলেন না যে ওখানে কি হচ্ছে। সকলে চিন্তা করেছিলেন যে ঝামেলা মনে হয় শেষ, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, অবয়বটা বিদায় হয়েছে। এই ঘটনা ঘটার মাত্র কয়েকদিনের মাথায় মামি একদিন রান্না করছেন, রান্না করে হঠাৎ করে উনি তিনটা ভয়ঙ্কর অবয়ব দেখেন। একটা মহিলা অবয়ব,
বেশ ভয়ঙ্কর, আর একটা পুরুষ অবয়ব, একটা যুবক আর একটা কিশোর বয়সী, মানে বয়স বোঝা যায় ভয়ঙ্কর হলেও। এর মধ্যে ওই মহিলা অবয়বটি বলে উঠছে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমি তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে ফেলবো। তখন ওই মামি বলে ওঠেন যে আমি তোর স্বামীকে হত্যা করছি, মানে তোর স্বামী আমার উপর যে নির্যাতন চালিয়েছে, আমার কি অপরাধ ছিল? যা করছি ঠিকই করছি, আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, এখন এখান থেকে ভাগ না, কিন্তু তোদেরকেও হত্যা করবো। এরপর ওই তিনটা অবয়ব ওই সময়ের মতো চলে যায়, আর এই বিষয়টা মামাকেও এবং পরিবারের অন্য সদস্যদেরকে উনি অবহিত করেন। পরিবারের সদস্যরা শুনে চিন্তিত হয়ে যান যে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে, সামনে আরো তিনটাকে মোকাবেলা করতে হবে। একটাকে তো মোকাবেলা করেছেন মামি, আল্লাহর ইচ্ছায় আরো তিনটাকে মোকাবেলা করতে হবে। তখন পরিবারের সদস্যরা তো আসলে কি করবেন, একই রকমের পদ্ধতি এখন অবলম্বন করবেন কিনা, এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। কি করা যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে সবচেয়ে রহস্যময় এক ঘটনা। মামি রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে এক সুদর্শন পুরুষকে উনি দেখতে পান। সেই সুদর্শন পুরুষ এসে মামিকে বলছে যে তুমি এইভাবে ওই তিনটা জিনকে মোকাবেলা করতে পারবা না, আমি যেটা শিখিয়ে দেই তুমি সেটা করো। তখন নাকি ওই অবয়ব কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন, এবং গাছের পাতা, কি গাছ এটা আসলে আমাকে বলতে পারেন নাই চাঁদবান সাকিব ভাই, তো একটা গাছের পাতা দেখিয়েছেন যে এই গাছের পাতা সংগ্রহ করতে হবে এবং কি পদ্ধতিতে কাজ করতে হবে সেটা স্বপ্নের মধ্যেই মামিকে শিখিয়ে যান। এরপর মামির ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে মামাকে সহ পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার কথা যখন বলেছেন তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো ইশারা রয়েছে, তা না হলে এরকম রহস্যময় স্বপ্ন উনি কেন দেখবেন। এরপর মামি বলেন যে আমি এখন বাড়ির বাইরে যাই, দেখি ওই গাছটার পাতা আমি সংগ্রহ করতে পারি কিনা, কারণ স্বপ্নের মধ্যে ওই পাতাটাকে খুব ভালো মতো চিনিয়ে দিয়েছিলেন। এরপর উনি বাইরে গিয়ে ওনার সাথে লোক নিয়ে গিয়েছিলেন, অবশ্য সত্যি ওই পাতাটা উনি শনাক্ত করতে পেরেছিলেন। তিনটা পাতা উনি সাথে করে নিয়ে আসেন। এরপর মূলত শুরু হবে যুদ্ধ। মামি চেষ্টা করলেই অবয়বগুলোকে ডাকতে পারতেন, মানে উনি চোখ বন্ধ করে যদি ওদেরকে মনে মনে ডাকতেন তাহলে ওরা চলে আসতো। মামি চিন্তা করলেন যে এদেরকে এবার ডাকা যায়, আর দেরি করা যাবে না, ওরা কখন সুযোগ বুঝে আক্রমণ করবে তখন হয়তো আমার কাছে পাতা টাতা এগুলো থাকতে নাও পারে। এদিকে এই যুদ্ধের সহযোগী হওয়ার জন্য মামা তো আছেন, অন্যরাও দাঁড়িয়ে আছেন। মামি বিছানার উপর শুয়ে পড়েন। শোয়ার পর বলা থাকে যে এবার কিন্তু ভুল করা যাবে না, যখন আমি উঠে বসতে চাইবো তোমরা আমাকে বসিয়ে দেবে। সকলে মোটামুটি প্রস্তুত। মামি চোখ বন্ধ করে ডাকতে থাকেন। আসলে মামি যেটা দেখছেন এটা তো আসলে মানে শুধু উনি দেখছেন, অন্য কেউ দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে মামির শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে আবার ওই জিনিসটা এসেছে। এরপর মামি অদৃশ্যভাবে উনি হাত নাড়াচ্ছেন, অনেক কিছু করছেন। অন্যরা বুঝতে পারছিলেন যে মামি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। একটা পর্যায়ে দেখা যায় মামি হাত দিয়ে একটা পাতা বিছানার উপর চেপে ধরেছেন। তার মানে হচ্ছে যে ওই জিনিসটা যখন এসেছে মামি পাতা চেপে ধরেছেন। এর কিছুক্ষণ পর মামি আবার হাত সরিয়ে দেন। এরপর মামি স্বাভাবিক হয়ে যান। এরপর মামি বলেন আলহামদুলিল্লাহ, ওই মহিলা অবয়বটাকে আমি হত্যা করেছি, ঠিক যেভাবে ওর স্বামীকে আমি মেরেছিলাম একই রকম ভাবে ওর নখ দিয়ে ওকে হত্যা করেছি। সকলে তো আলহামদুলিল্লাহ বলেন এবং বলেন যে তুমি পাতাটা দিয়ে কি করলা? তখন বলেন যে ওর যে একটা বড় যুবক ছেলে ছিল ওইটা আসছিল ওর মায়ের মৃত্যুর পর আমাকে আক্রমণ করার জন্য। তখন ওই পাতাটা যখনই ওর মাথার ওইখানে ধরেছি, আমাকে স্বপ্নের মধ্যে অবয়বটা শিখিয়ে দিয়েছিল যে পাতাটা কপালের উপরে ধরতে হবে বা শরীরের কোনো একটা জায়গায় চেপে ধরতে হবে, সাথে সাথে সে দুর্বল হয়ে যাবে। এই ছেলেটা যখন মায়ের মৃত্যু দেখে আমার উপর ঝাঁপিয়ে পড়ে তখন আমি ওর কপাল বরাবর ওই পাতাটা চেপে ধরি, আর তখনই সে চিৎকার করে চলে যায়। আর অন্য যে অবয়বটা ছিল কিশোর বয়সী, ওইটা ওই অবস্থা দেখেই ওখান থেকে পালিয়ে যায়। এই যে ব্যাপারটা হলো তখন সকলে চিন্তা করলেন যে যেহেতু আরো দুইটা আছে, নিশ্চয়ই মায়ের হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। যেহেতু বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে মায়ের মৃত্যু দেখেছে, তাহলে তো মায়ের হত্যার প্রতিশোধ নিতেই আসবে। এদিকে ঘটে আর একটা ঘটনা। মামি উনি শুয়ে আছেন, হঠাৎ করে উনি অবচেতন হয়ে যান। এটা ঠিক স্বপ্ন না। এরপর উনি একটা
দৃশ্য দেখেন, সেটা হলো উনি এমন একটা জায়গায় আছেন, সেই জায়গাতে ভাঙাচোরা ঘরবাড়ি আছে, গাছপালা আছে, কিন্তু গাছগুলোতে কোনো পাতা নাই। এবং কোনো গাছ যদি আগুনে পুড়ে যায়, যেরকম কালো হয়ে থাকে, কয়লার মতো হয়ে থাকে, মনে হচ্ছে এরকম অসংখ্য গাছ সেখানে আছে, সবকিছু কালো কালো। ওইখানে ওই যে মহিলাটাকে হত্যা করা হয়েছিল, সেই মহিলাটা আছে আর তার 2 ছেলেও আছে, আর সেখানে ওই রকম অবয়ব আরো অনেক আছে। ওই যে 2 ছেলে, এই 2 ছেলে চিৎকার করে বলছে যে এই মহিলা আমার মা বাবাকে হত্যা করছে, আমরা 2 ভাই একে ছাড়বো না। তখন এই 2 ভাই এই মামির দিকে তেড়ে আসছে, তখন অন্য যে অবয়বগুলো ছিল তারা এই 2 জনকে থামাচ্ছে, বসে যা হওয়ার হয়েছে, তোমরা ওদের সাথে পারবা না, এসব আশা ছেড়ে দাও, ওদের সাথে লড়তে যেও না। ওই 2 ভাই বলছে না আমরা যাবই, আমার মা বাবাকে হত্যা করেছে, ওকে মারবই, এরকম কথা বলছে আর কি। এবং ওখানকার যে মুরব্বী অবয়বগুলো আছে তারা এই 2 ভাইকে প্রতিহত করছে, মানে ঠেকাচ্ছে আর কি। আর তখন মামি বলছে যে আমি কি তোদের কাছে আসছিলাম নাকি তোরা আমার কাছে আসছিলি? আমাকে আক্রমণ করার জন্য তোরা আসছিস নাকি আমি তোদেরকে আক্রমণ করার জন্য গেছিলাম? আবার যদি আমার কাছে আসিস তাহলে তোরাও বেঁচে ফিরতে পারবি না, এরকমটা বলে দেন। এরপর হঠাৎ করে ওনার চেতনা ফেরত আসে, তখন উনি বুঝতে পারেন উনি সম্পূর্ণ একটা অন্য জগতে গিয়েছিলেন, আসলে নিছক স্বপ্ন ছিল না। মূলত তাকে কোনোভাবে ঘুমের মধ্যে হোক বা যেভাবেই হোক তাকে তাদের জগতে নিয়ে গিয়ে এই দৃশ্যটা দেখানো হয়েছিল। তো এটা দেখার পর এটা উনি পরিবারের সাথে শেয়ার করেন যে উনি এটা দেখেছেন। তো পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলেই ওনারা যা ভেবেছিলেন তাই, আবার ওনাকে আক্রমণের শিকার হতে হবে। সত্যি একই রকম ভাবে নাকি এরাও আক্রমণ করে মামিকে, আগের মতোই আল্লাহর ইচ্ছায় প্রতিহত করেন। এবং বরাবরের মতোই মামা সব সময় তার পাশে ছিলেন, যদিও বা উনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু বুঝতে পারতেন যে মামি কিভাবে হাত নাড়াচ্ছে, নাড়ানো দেখে উনি বুঝতে পারতেন যে মামি আসলে এটা কি করছে, তাকে হত্যা করছে বা প্রতিহত করছে, এটা উনি বুঝতে পারতেন। শুধু উনি না, ওখানে উপস্থিত অনেকেই বুঝতে পারতেন, বিশেষ করে পরিবারের সদস্যরা যারা ওখানে থাকতেন আর কি, তারা বুঝতে পারতেন। তো ওই যে যেই ছেলেটা, মানে 2 ছেলে, তো এরাও আসছিল একই রকম ভাবে। ওরা যখন তার উপরে এসে আক্রমণ করে তখন মামি ওই যে পাতাটা, ওই পাতাটা তাকে চেপে ধরেছিলেন, আর সাথে সাথে ওদের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায় আর এরাও খুব দুর্বল হয়ে পড়ে। তখন মামি ওদের যে নখ, ধারালো নখ, এগুলো দিয়ে তাদেরকে আক্রমণ করে। এভাবেই নাকি ওই 2টা অবয়বকেও মামি হত্যা করেছিলেন। তাহলে দেখা গেল যে একই পরিবারের 4 জন সদস্যকে এভাবেই মারা যেতে হলো। সকলে ধারণা করেছিলেন এবার অন্তত শেষ হয়েছে, আর কোনো ঝামেলা নাই। মামিও এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক হয়ে গেছেন। এগুলো কিন্তু খুব বেশি দিন গ্যাপে গ্যাপে হচ্ছে না, কিন্তু রেগুলার হচ্ছে। আর মামি যখন চাইতেন তখনই ওই অবয়বগুলোর সাথে উনি মোকাবেলা করতে পারতেন, বা ওই অবয়বগুলো চলে আসতো বা আসতে বাধ্য হতো কোনো একটা বিষয়ে। একটা ব্যাপার তো ছিলই নিশ্চয়ই, ওটা একটা কানেক্টিভিটি তো তৈরি হয়েই ছিল। তা না হলে মামি ইচ্ছা করলেই কেন ওগুলো চলে আসতে বাধ্য হতো? এর কয়েকদিন পর মামি স্বপ্নে দেখেন যে 3টা অবয়ব। একটা অবয়ব নারী অবয়ব, তার বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না, আরো 2টা অবয়ব। সেই অবয়ব বলছে, বিশেষ করে নারী অবয়বটা বলছে যে তুই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীকে হত্যা করেছিস, বল আমাদের এখন কি করা উচিত? আমি তো একা হয়ে গেছি। তখন মামি বলছেন যে তোরা যদি আবার আমার উপর এসে আক্রমণ করিস তাহলে অন্যদের যে পরিণতি হয়েছে তোদের সাথেও সেটাই হবে। তখন ওই অবয়ব বলছে যে না, তোর সাথে আসলে মারামারি করার ইচ্ছা আমার নাই, আমরা সমাধান চাই, সমাধান যেভাবে হবে আমরা সেই পথেই আগাবো। তুই কি সমাধান চাস? তা না হলে কিন্তু এভাবেই চলতে থাকবে, আমরাও মরবো, মরতেই থাকবো, কিন্তু মেরে তুই শেষ করতে পারবি না। তখন মামি নাকি বলেছিলেন হ্যাঁ আমিও সমাধান চাই। তো এতটুকুই হয়েছিল, স্বপ্নে এটা দেখেছিলেন। সকালবেলা যখন এই বিষয়টা বলেন তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওদেরকে আবার ডাকবা, ওদেরকে ডেকে সমাধান যে কি হতে পারে এটা তো বুঝাই গেছে যে ওরা অনেক কিছু চাইবে, তুমি সবশেষ একটা ছাগলে গিয়ে রাজি হবা। তো মামি বলছেন ঠিক আছে। তো মামি বিছানার উপর শুয়ে পড়েন এবং মনে মনে তাদেরকে আহ্বান করতে থাকেন। এরপর হঠাৎ করে মামির আবার শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায়। সকলে বুঝতে পারেন যে আবার নিশ্চয়ই ওই বিষয়টা চলে এসেছে। তো এবার কিন্তু ওনারা ওই পায়জানি এগুলো চিটার নাই, যেহেতু একটা নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে। বেশ কিছুক্ষণ পর মামি আবার স্বাভাবিক হয়ে যান। তখন মামি বলেন যে আমি ওদের সাথে কথা বলেছি, ওরা প্রথমে বলেছে যে হয় তোর 2 সন্তানকে দিবি, নাহলে তোর স্বামীকে দিবি, বলি দিতে হবে, এটা বলেছেন।
তখন বলছে অসম্ভব, এটা আমি দিতেই পারবো না। এরপর একটা মহিষ চেয়েছে, সেটা মহিষ দিতে পারবো না। শেষ পর্যন্ত একটা ছাগল পর্যন্ত এসেছে, বসে একদম কালো রঙের হতে হবে এবং ছাগলের বয়স 3 বছরের উপরে হওয়া যাবে না, আবার 2 বছরের কম হওয়া যাবে না। পরিবারের সদস্য বলে আচ্ছা ঠিক আছে, এটা তো দেয়াই যাবে। কোথায় দিতে হবে? বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ঠিক রাত 11:59 ওই ছাগলটাকে জবাই করতে হবে এবং ওই রক্তটা যেন পুকুরে পড়ে যায়। ঠিক আছে, এরকম এই সিদ্ধান্ত হয়েছে, তাদের তরফ থেকে সেটা জানানো হয়েছে। তখন মামা চলে যান বাজারে, কিন্তু সমস্যা হলো এই বয়সের মধ্যে কালো কুচকুচো রঙের ছাগল তো উনি হাটে আর মিলাতে পারেন না, কোনোভাবেই পারেন না। এরপর ব্যর্থ হয়ে উনি ফেরত আসেন এবং মামিকে বলেন তুমি আবার ওদেরকে ডাকো, বলো যে তাদের চাহিদা অনুযায়ী ছাগল পাওয়া যায় না। মামি আবার তার মতো করে ডাকতে থাকেন, চলেও আসে ওই 3টা অবয়ব, ওই নারী অবয়ব এবং তার সাথে আরো 2টা অবয়ব ছিল। তখন তাদেরকে বলেন যে তোমাদের তো চাহিদা মতো এটা পারি নাই। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, ছাগল দিতে হবে, একটা খাসি দিতে হবে, খাসির বয়স 2 বছরের উপরে হওয়া যাবে না এবং সেটা যে কোনো রঙের হলেই হবে, আর জবাইয়ের প্রক্রিয়াটা আগের মতোই থাকবে। তারা রাজি হয়ে যান, আর বাজারে গিয়ে এবার অনায়াসেই এরকম একটা খাসি তারা জোগাড় করে ফেলতে সক্ষম হন। মামা এটা পেয়েও যান, ওটা কিনে নিয়ে আসেন। যেদিন কিনে নিয়ে এসেছেন ওই দিন রাতের বেলা, রাত 11:59 মামি সহ, ওদের শর্ত ছিল মামিকেও সাথে থাকতে হবে, মামি সহ ওই পুকুরের পাড়ে যান। জবাই করার সকল আয়োজন সম্পন্ন করা হয়, পরিবারের বেশ কিছু সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন, মানে একদম কাছের যে সদস্যরা পরিবারের তারা ছিলেন শুধু। তখন মামি বলছিলেন অন্যদেরকে যে তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, ওই 3টা অবয়ব দূরে দাঁড়িয়ে আছে, আর এই পুকুরের পানির ভেতর থেকে অসংখ্য একই রকমের ভয়ঙ্কর চেহারার অবয়বগুলো মাথা ভাসিয়ে রেখেছে, অগণিত, গুণে শেষ করা যাবে না এত। একজনের মাথার সাথে আরেকজনের মাথা লেগে গেছে, এত বেশি অবয়ব রয়েছে এখানে। এরপর ওই ঠিক সময় মতো 11:59 ওই খাসিটাকে জবাই করা হয় এবং ওই রক্তটা আস্তে আস্তে পড়তে পড়তে যখন ওই পুকুরে পড়া শুরু করে, তখন আস্তে আস্তে ওই মাথাগুলো নাকি পানির ভেতরে ডুবে যেতে শুরু করে এবং ওই অবয়ব একটা সময় চলে যায়। এরপর ওই খাসিটাকে আর পুকুরে ভাসিয়ে দেওয়া হয় নাই, ওই কাটা খাসিটাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় আর কি। এরপর থেকে আলহামদুলিল্লাহ মামি পুরোপুরি সুস্থ। প্রিয় লিসেনার্স, আমি যেই ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মধ্যে বেশ কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে, আপনারা কি খেয়াল করেছেন? প্রথমত, মামিকে কিভাবে ওই প্রথম জিনটা আক্রমণ করলো এটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয়ত, যখন প্রথম জিনটা মারা যাবার পর পরবর্তী গ্রুপটা আক্রমণ করলো, তখন স্বপ্নের মধ্যে যে অবয়বটা এসে চিকিৎসা পদ্ধতিটা বাতলে দিয়েছিলেন, তিনি আসলে কে ছিলেন এই বিষয়ে আর জানা যায়নি। আর শেষ দিকে এসে পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে এই যেই কম বয়সে একজন নারী সদস্য জিন এসেছিলেন, তিনি মূলত ছিলেন হচ্ছে ওই যে পূর্বের যেই 2 জন মারা গেলেন, বিশেষ করে একজন বয়স্ক পুরুষ জিন আর বয়স্ক মহিলা জিন, তার প্রথম যে ছেলে, তার ছেলের বউ এবং সেই বউয়ের আত্মীয় স্বজনরা আসছিল আর কি। তো তারা এসে সমাধান চেয়েছিলেন, তারা এসে লড়তে চান নাই, আবার তারা লড়তেও চেয়েছিলেন যে আমরা মারা যাবো, আরেক গ্রুপ আসবে, আরেক গ্রুপ আসবে, এবার চলতেই থাকবে। তো এই কারণে বিষয়টা সমাধানের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। প্রিয় লিসেনার্স, আরো একটি ব্যাপার রয়েছে, আপনারা কি একবারও ভেবেছেন যে একটি মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, সবাই ধারণা করছেন তিনি মারা গেছেন, আবার হঠাৎ করে জোরে করে নিঃশ্বাস নিয়েছেন, আবার শ্বাস ফেলেছেন শব্দ করে। এই ধরনের নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়ার শব্দটা কি ভয়ঙ্কর হতে পারে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন বা বুঝতে পারেন কি ভয়ঙ্কর সেই শব্দ হয়। আসলে কারো শ্বাস প্রশ্বাস এভাবে বন্ধ করে রাখা যায়? এভাবে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে থাকলে তো মানুষ মারা যাবে। আল্লাহর অশেষ রহমতে মামি প্রত্যেকবার এই অবয়বগুলোর সাথে যুদ্ধ করে উনি জিতেছিলেন, আর সবসময় ওনার সাথে ওনার স্বামী ছিলেন, এই যে শফিউল হাসান মামা, যিনি উনি সাথে ছিলেন। প্রিয় লিসেনার্স, এই সমস্যার যে সমাধানটা, এটা কিন্তু আসলে বড় ধরনের কোনো হুজুর, কবিরাজ, তান্ত্রিক এটা দিয়ে হয়নি, শুধু ওই পানির ওই ব্যাপারটা ছাড়া। এই পুরোটাতেই মামি এবং তার পরিবারের সদস্যরা ওই অদৃশ্য শক্তির সাথে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধে ওনারা আল্লাহর অশেষ ইচ্ছা এবং রহমতে জিতে গিয়েছিলেন। অন্যান্য ঘটনায় আমরা দেখি মানুষের পক্ষে জিনেরা এসে যুদ্ধ করে, কিন্তু এবার কিন্তু মানুষদেরকে যুদ্ধ করতে হয়েছিল। খুব বেশি দিন আগের ঘটনা না, ঘটনার শুরুতেই বলেছি 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। এটি ছিল ঘটনা। এই ঘটনার মধ্যে আমাদের আসলে সত্যি অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।
যারা আমরা এই ঘটনার মূল যে তাৎপর্য বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা সকলেই বলবো যে সব সমস্যার সমাধান হুজুর কবিরাজ তান্ত্রিকে হয় না। অনেক সমস্যা নিজে থেকেই সমাধানের জন্য উদ্যোগী হতে হয় এবং আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যেতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই সহায়তা করবেন যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাসটা আল্লাহর উপর রাখি।